আসসালামু আলাইকুম। আমি সাবরিনা আক্তার, সহকারী শিক্ষক, বিজ্ঞান, আমিন সাজেদা ফিউচার ব্রিলিয়ান্ট স্কুল। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে চতুর্থ শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় জীব ও পরিবেশ। প্রথম অধ্যায়ে আমরা জীব ও পরিবেশ নিয়ে আলোচনা করব। আমাদের চারপাশে যা কিছু আছে তাই নিয়ে তৈরি হয় আমাদের পরিবেশ, এবং আমাদের পরিবেশের মধ্যে যে সমস্ত ছোট বড় মানুষ, বিভিন্ন ধরনের প্রাণী আছে, সেগুলোই হচ্ছে জীব। জীব নিয়েই জীব নিয়েই পরিবেশের মধ্যে অবস্থানই হচ্ছে জীব ও পরিবেশ অবস্থান। বিভিন্ন ধরনের পরিবেশ রয়েছে, যেমন প্রাকৃতিক পরিবেশ, মানুষের তৈরি পরিবেশ। প্রাকৃতিক পরিবেশ হচ্ছে যেটা নিজে নিজেই তৈরি হয়, কোনো মানুষ এটা তৈরি করতে পারে না, এটাই হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। আর মানুষের তৈরি পরিবেশ হচ্ছে যেগুলো মানুষ নিজে তৈরি করেছে, যেমন ঘর বাড়ি, স্কুল, অফিস, আদালত, বিভিন্ন কারখানা, এগুলো হচ্ছে মানুষের তৈরি পরিবেশ। পাঠ্য বইয়ে একটি প্রশ্ন আছে, বেঁচে থাকার জন্য জীবের কি কি প্রয়োজন? বেঁচে থাকার জন্য জীবের খাদ্য, বাসস্থান, আশ্রয়স্থল, পানি এবং বায়ু প্রয়োজন। খাদ্য কি? খাদ্য হচ্ছে মানুষ এবং অন্যান্য প্রাণী বেঁচে থাকার জন্য যেটা গ্রহণ করে সেটাই হচ্ছে খাদ্য। খাদ্য প্রাণীরা না খেলে বেঁচে থাকতে পারবে না। প্রাণীরা খাবারের জন্য বিভিন্ন ধরনের শাক সবজি, ফল মূল এগুলো গ্রহণ করে, এবং মানুষ শাকসবজি খায়, বিভিন্ন ধরনের পশু পাখি খাবার হিসেবে গ্রহণ করে। উদ্ভিদেরও বেঁচে থাকার জন্য খাদ্য প্রয়োজন, যেমন পানি, বিভিন্ন ধরনের সার, ভালোভাবে বেড়ে ওঠার জন্য প্রয়োজন বিভিন্ন ধরনের জৈব অজৈব সার, এগুলো হচ্ছে উদ্ভিদের খাবার। এখন আমরা দেখব আবাসস্থল কি। আবাসস্থল, উদ্ভিদ এবং প্রাণী সকলেরই আবাসস্থল প্রয়োজন। উদ্ভিদ যে জায়গায় জন্মে এবং প্রাণীরা যে জায়গায় বাস করে সেটাই হচ্ছে আবাসস্থল। আবাসস্থল ছাড়া কোনো প্রাণী এবং উদ্ভিদ বেঁচে থাকতে পারে না। আবার প্রাণীর ক্ষেত্রে দেখা যায় প্রাণীর আবাসস্থল প্রয়োজন, যেমন পাখি বিভিন্ন জায়গায় বাসা বাঁধে, সেখানেও তাদের আবাসস্থল গড়ে ওঠে। এখন আমরা দেখি আশ্রয়স্থল কি। আবাসস্থল হচ্ছে প্রাণীর যেখানে বেড়ে ওঠে, সব সময় থাকে, সেটাই হচ্ছে আবাসস্থল। এবং অনেক প্রাণী দেখা যায় কিছু সময়ের জন্য বসবাসের জন্য ঝড়ে তাদের বাসা ভেঙে গেল, তাহলে অন্য একটা জায়গায় গিয়ে বাসা বাঁধতে হয়, এটাই হচ্ছে আশ্রয়স্থল। এবং মানুষের ক্ষেত্রেও দেখা যায় বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, এসবে দুর্যোগে মানুষের কবলিত হয়ে অন্য জায়গায় গিয়ে গৃহে আশ্রয় নেয়, সেটা হচ্ছে আশ্রয়স্থল। এবং বেঁচে থাকার জন্য অন্যতম আরো একটি উপাদান হচ্ছে বেশি প্রয়োজনীয়, সেটা হচ্ছে পানি। উদ্ভিদ এবং প্রাণী সকলের ক্ষেত্রে পানি খুবই প্রয়োজনীয়। পানি ছাড়া মানুষ বেঁচে থাকতে পারে না, এবং অন্যান্য প্রাণীরাও পানি ছাড়া বেঁচে থাকতে পারে না। উদ্ভিদেরও পানির খুবই প্রয়োজনীয়। বায়ু বায়ু খুব প্রয়োজনীয় একটি উপাদান বেঁচে থাকার জন্য জীবের। উদ্ভিদ পরিবেশ থেকে বায়ুর কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে খাদ্য তৈরি করে এবং বায়ুতে অক্সিজেন ত্যাগ করে। সেই অক্সিজেনই আমরা মানুষ এবং অন্যান্য প্রাণীরা গ্রহণ করি। বায়ু যদি না থাকে কোনো প্রাণী বেঁচে থাকতে পারবে না, তাই বায়ু বেঁচে থাকার জন্য খুবই প্রয়োজনীয়। আরো একটি প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, খাদ্য তৈরির জন্য উদ্ভিদের কি কি প্রয়োজন? খাদ্য তৈরির জন্য উদ্ভিদের বায়ুর কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। উদ্ভিদ সূর্যের আলো ও পানি ব্যবহার করে খাদ্য তৈরি করে। সেই খাদ্য তৈরির সময় উদ্ভিদ অক্সিজেন ত্যাগ করে, সেই অক্সিজেনটাই আমরা মানুষ এবং অন্যান্য প্রাণীরা গ্রহণ করি। এখন আমরা একটি চিত্র দেখতে পাচ্ছি, সেই চিত্রতে একটি টব আছে, তারপর আরো একটি টব, তারপর আরো একটি টব। প্রথম চিত্রের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, টবের মধ্যে একটি গাছ লাগানো হয়েছে, সেই গাছটিতে পানি দেওয়া হচ্ছে এবং সূর্যের আলো সেই গাছটি পাচ্ছে, এবং চারপাশের বাতাসও আছে গাছটির জন্য, তাই এই গাছটি খুবই ভালোভাবে বেড়ে উঠছে। তারপরে দ্বিতীয় চিত্রটিতে দেখতে পাচ্ছি যে একটি মোটা কাগজের বাক্সে মোড়ানো একটি টব রাখা হয়েছে, সেই টবটিতে গাছের মধ্যে পানি দেওয়া হচ্ছে এবং সূর্যের আলো দেওয়া হচ্ছে, কিন্তু গাছটি পরিমাণ মতো বাতাস বায়ুর কার্বন ডাই অক্সাইড গ্রহণ করতে পারছে না, এই কারণে গাছটি হলুদ হয়ে যাবে। এবং তৃতীয় যে গাছটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে
সূর্যের আলো পাচ্ছে, আবার বাতাসও পাচ্ছে, কিন্তু গাছটিতে কোনো ধরনের পানি দেওয়া হচ্ছে না। পানি না দেওয়ার কারণে গাছটি মারা যাবে। সুতরাং এই চিত্রগুলো থেকে আমরা কি বুঝতে পারি যে খাদ্য তৈরির জন্য উদ্ভিদের সূর্যের আলো, পানি, বায়ু, কার্বন ডাই অক্সাইড খুবই প্রয়োজনীয়। এই তিনটির যদি একটিও না থাকে তাহলে উদ্ভিদ খাদ্য তৈরি করতে পারবে না। শিক্ষার্থীরা, তোমাদের বোঝার সুবিধার জন্য এখানে আরো একটি চিত্র দিয়েছি। সেই চিত্রের মধ্যে দেখা যাচ্ছে যে একটি উদ্ভিদ সূর্যের আলো ব্যবহার করছে এবং বায়ুর কার্বন ডাই অক্সাইড ব্যবহার করছে, পানি ব্যবহার করছে। ব্যবহার করে এগুলো অক্সিজেন তৈরি করে, বাতাসে ত্যাগ করে। সেই অক্সিজেনটাই আমরা মানুষরা গ্রহণ করি, বিভিন্ন ধরনের প্রাণী গ্রহণ করি, এবং উদ্ভিদ এই প্রক্রিয়া সূর্যের আলো, কার্বন ডাই অক্সাইড, পানি মাধ্যমে তার নিজের খাদ্য নিজে তৈরি করে। তোমাদের পাঠ্য বইয়ে আরো একটি প্রশ্ন আছে, খাদ্যের জন্য মানুষ কিভাবে উদ্ভিদ ও প্রাণীর উপর নির্ভরশীল? খাদ্যের জন্য মানুষ উদ্ভিদের উপর নির্ভরশীল, যে উদ্ভিদের বিভিন্ন ধরনের কাণ্ড, শাক, সবজি, ফল, মূল আমরা খেয়ে থাকি, যেগুলো খেয়ে আমরা বেঁচে থাকি। এবং প্রাণীর বিভিন্ন ধরনের প্রাণীর বিভিন্ন অংশ খাবার হিসেবে আমরা গ্রহণ করি, যেমন হাঁস, মুরগি, গরু, ছাগল, এগুলোর মাংস আমরা খেয়ে থাকি। এগুলো আমরা উদ্ভিদ ও প্রাণীর এই সমস্ত অংশই আমরা খাবার হিসেবে গ্রহণ করি। এগুলো যদি না থাকতো তাহলে আমরা খাবার হিসেবে ভালো কোনো ধরনের খাবার পেতাম না। তাই মানুষ উদ্ভিদ ও প্রাণীর উপর খাবারের জন্য নির্ভরশীল। তারপরে আরেকটি অংশ আছে, খাদ্যের মাধ্যমে শক্তির প্রবাহ। খাদ্যের মাধ্যমে কিভাবে শক্তির প্রবাহিত হয়, মানে আমরা একটা ছোট খাবার গ্রহণ করি, ওই জিনিসটা আবার অন্য আরেকটা প্রাণী খাবার হিসেবে গ্রহণ করে, এভাবে এই খাবারের মাধ্যমে শক্তি প্রবাহিত হয়। বেঁচে থাকা ও বৃদ্ধির জন্য সকল জীবেরই শক্তি প্রয়োজন। উদ্ভিদ সূর্যের আলো ব্যবহার করে নিজের খাদ্য নিজেই তৈরি করে। এই খাদ্য উদ্ভিদের প্রয়োজনীয় শক্তি যোগায়। উদ্ভিদ সূর্যের আলো থেকেই এই শক্তি পেয়ে থাকে। প্রাণী নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। বেঁচে থাকার জন্য তাদের অবশ্যই উদ্ভিদ বা অন্য প্রাণী খাদ্য হিসেবে গ্রহণ করতে হয়। পরিবেশে খাদ্যের মাধ্যমে সূর্য থেকে উদ্ভিদে এবং উদ্ভিদ থেকে প্রাণীতে শক্তি প্রবাহিত হয়। এখানে আমরা চিত্রের মধ্যে দেখতে পাচ্ছি যে এই সূর্য থেকে শক্তি গ্রহণ করছে বিভিন্ন ধরনের প্রাণী এবং উদ্ভিদ, এবং উদ্ভিদকেও আমরা মানুষ তারপরে গরু, ছাগল, হরিণ, এগুলো খাবার হিসেবে গ্রহণ করে। এখন চিত্রে দেখা যাচ্ছে একটি বাঘ। এই বাঘটি খাবার হিসেবে কাকে গ্রহণ করে? গরুকে। আবার খাবার হিসেবে গ্রহণ করে হরিণকে। তাহলে হরিণ থেকে বাঘ খাবারের মাধ্যমে শক্তি পায়। এই যে অন্য আরেকটা প্রাণীকে খাবার হিসেবে গ্রহণ করলো এবং সেটা থেকে শক্তি পেল, এটাই হলো শক্তির প্রবাহ। কি কি কারণে পরিবেশের পরিবর্তন হয়? পরিবেশের পরিবর্তনের কারণসমূহ: প্রাকৃতিক দুর্যোগ এবং মানুষের নানা কর্মকাণ্ডের কারণে পরিবেশের পরিবর্তন হয়। প্রাকৃতিক দুর্যোগ যেমন খরা, বন্যা, ঝড়, ভূমিকম্পের কারণে পরিবেশে পরিবর্তন ঘটে। এবং আমাদের পরিবেশে অতিরিক্ত পরিমাণে জনসংখ্যার কারণে আমাদের অতিরিক্ত ঘর বাড়ি, কলকারখানা, খামার, বাড়িঘর, স্কুল, এগুলো তৈরি করা প্রয়োজন হচ্ছে। এগুলো তৈরি করার জন্য আমাদের প্রথমেই যেটি প্রয়োজন হয়, বিভিন্ন গাছ থেকে আমরা কাঠ পেয়ে থাকি, সেই গাছগুলো কেটে আমরা কাঠ তৈরি করি। এই সব কারণেও আমাদের পরিবেশের অনেক পরিবর্তন হচ্ছে। এবং আবার বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদ আহরণ করার জন্য আমরা পরিবেশে পরিবর্তন করছি। পরিবেশ পরিবর্তনের প্রভাব: পরিবেশের পরিবর্তনের ফলে বৃষ্টিপাত এবং তাপমাত্রা পরিবর্তন ঘটে। বৃষ্টিপাত এবং তাপমাত্রা পরিবর্তনের কারণে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা, খরা, ঝড়, ভূমিধস হতে পারে। এবং পরিবেশ পরিবর্তনের ফলে আমাদের পরিবেশের অনেক ধরনের ক্ষতি হয়। পরিবেশটাকে যদি আমরা ঠিকভাবে সংরক্ষণ করতে না পারি তাহলে এর প্রভাব কিন্তু খুবই মারাত্মকভাবে আমাদের জীবনের উপর পড়ে। তাই আমাদের সকলকেই সচেতন হতে হবে যেন পরিবেশের পরিবর্তনটা খুব খারাপ ভাবে না হয়। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা চতুর্থ শ্রেণী প্রথম অধ্যায় নিয়ে সম্পূর্ণ আলোচনা করেছি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।